শ্বেতপত্র প্রকাশের মতো করে একাধিক তথ্য তিনি তুলে ধরেন। শিল্পে বাংলার যোগদান কমেছে, তার সঙ্গে সঙ্গে বাংলার এফডিআই মানে ইনভেস্টমেন্টের পার্সেন্টেজ কত কম, এবং গত 10 বছরে কিভাবে ধারাবাহিকভাবে কমেছে সেই আখ্যান তুলে ধরেন নির্মলা সীতারামন। এটা একটা পার্ট, এবং দ্বিতীয় পার্ট হচ্ছে তার প্রতিবাদে তৃণমূলের তরফ থেকে ওয়াকআউট করা হয় এবং তাদের বক্তব্য যে মনরেগা নিয়ে শ্বেতপত্র প্রকাশ করা হোক। বাজেট বক্তৃতা তো শ্বেতপত্র প্রকাশের জায়গা না। তৃণমূল কংগ্রেস সার্বিকভাবে পশ্চিমবঙ্গকে আর্থসামাজিক দিক থেকে ধ্বংস করেছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে মঞ্চে যে শিল্পপতিরা দাঁড়িয়ে থাকেন তারাই আজকে ভিন রাজ্যে পুঁজি সরিয়ে নিয়ে চলে যাচ্ছেন। এই মুহূর্তে পশ্চিমবঙ্গে বিনিয়োগ করার মতো কোনো পরিস্থিতি নেই। তার প্রথম কারণ হলো আইন শৃঙ্খলার চূড়ান্ত অবনতি, জায়গায় জায়গায় তৃণমূলের ট্যাক্স, সরকারের কোনো নির্দিষ্ট জমি নীতি নেই, সরকারের কোনো শিল্প নীতি নেই, এবং লোয়ার জুডিশিয়ারি ইজ আন্ডার থ্রেট। এই অবস্থায় এখানে শিল্প আসতে পারে না। তো সার্বিকভাবে এই সত্যটা শোনবার মতো ক্ষমতা তৃণমূল কংগ্রেসের নেই। তারা অভিযোগ করতে পারে, কিন্তু উত্তর নেওয়ার সময় তারা কিন্তু সেটা নিতে পারে না, বেরিয়ে চলে যাবে, স্বাভাবিক আছে। দাদা, বেরিয়ে অভিষেক ব্যানার্জি বলেছেন এই তথ্য সম্পূর্ণ বিভ্রান্তিকর। বাংলার সাধারণ মানুষরা যথেষ্ট ভালো আছেন। যেসব জায়গায় আমরা হেরেছি, যেমন আলিপুরদুয়ার, পুরুলিয়া, এইসব জায়গায় গিয়ে জিজ্ঞেস করুন উন্নয়ন কতটা হয়েছে। একজন মহিলাও বলতে পারবেন না তিনি লক্ষ্মীর ভাণ্ডার পাননি। তারা যে শ্বেতপত্রের দাবি করেছিলেন যে 2021 থেকে এখন অবধি মনরেগা বা আবাস যোজনায় কি টাকা দেওয়া হয়েছে, সেই শ্বেতপত্র নির্মলা সীতারামন প্রকাশ করুন। মুখ্যমন্ত্রী তার 10 জন সহযোগীকে নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন। তিনি বেরিয়ে সাংবাদিকদের বললেন প্রধানমন্ত্রী খুব গুরুত্ব সহকারে আমাদের বক্তব্যগুলো শুনেছেন এবং তিনি এই নিয়ে উপযুক্ত ব্যবস্থা নেবেন। এবং আমাদের আলোচনার মধ্যে ঠিক হয়েছে যে আমাদের তরফের 2 জন সচিব এবং সরকারি তরফের সচিবকে বসে আলোচনা করে বিষয়টি মিটে যাবে। তারপরে সেই আলোচনায় কি বেরিয়ে এলো সেটা কিন্তু পশ্চিমবঙ্গবাসী এবং কেন দেশবাসীও জানে না। আসলে এই সরকার বলছে যে আমরা টাকা নেব, টাকা নেওয়াটা আমাদের অধিকারের মধ্যে পড়ে, কিন্তু হিসাব দেওয়াটা আমাদের অভ্যাসের মধ্যে পড়ে না। তো স্বাভাবিকভাবেই কেন্দ্রও তো কারোর কাছে অ্যাকাউন্টেবল, কেন্দ্রকেও তো ফেস করতে হয়। আজকেই কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের তরফে এক লিখিত প্রশ্নের জবাবে যা বলা হয়েছে যে 2021-22 আর্থিক বর্ষের পর থেকে মনরেগা প্রকল্পে বাংলায় কোনো অর্থ বরাদ্দ করা হয়নি। একই সঙ্গে বলা হয়েছে যে বাংলাতে মানে বিভিন্ন এই অনিয়মের জন্য বেশ কিছু অভিযোগ এসছে, যার সংখ্যা প্রায় 3456, কিন্তু দেখা যাচ্ছে মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশে এই অভিযোগের সংখ্যা 9000 ও 17000-এর বেশি। সেক্ষেত্রে যেখানে অভিযোগ আছে, উত্তরপ্রদেশে যে অভিযোগ আছে সেই অভিযোগের সমাধান হয়েছে, সেই অভিযোগের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সরকার সেখানে সহযোগিতা করেছে, আর পশ্চিমবঙ্গে সেখানে সম্পূর্ণ অসহযোগিতা চলছে। পশ্চিমবঙ্গ মিড ডে মিলের ইন্সপেকশনে গেলে আগে থেকে জানিয়ে দেওয়া হয় সেই স্কুলকে, সেখানে দেখা যাচ্ছে মাথায় শাওয়ার ক্যাপ পরে, হাতে গ্লাভ পরে রান্না করা হচ্ছে। এই তামাশার ছবি তো আমরা দেখে অভ্যস্ত আছি। এখানে সরাসরি সরকার এক তহবিলের টাকা অন্য তহবিলে সরিয়ে নিয়ে যায়। মিড ডে মিলের টাকা মুখ্যমন্ত্রীর বকটুইয়ের যারা মারা গেছেন তাদের পরিবারকে সাহায্য দেন এবং তিনি বলেন এটা আমি পারি। সুতরাং অন্য রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গকে তুলনা করলে চলবে না, এইসব দিকে বাংলা এগিয়ে আছে। দাদা, অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে এই নির্মলা সীতারামনের ভাষণের পরে তিনি বলেছেন যে বাংলায় বিজেপির জবে থেকে পরাজয় ঘটেছে তারপর থেকে বরাদ্দ করা হয়নি। উল্টে বাংলায় যে এবার যেখানে বিজেপি জিতেছে, তৃণমূলের খারাপ ফল হয়েছে, সে কোচবিহার হোক, পুরুলিয়া হোক, পূর্ব মেদিনীপুর হোক, সব জায়গায় লক্ষ্মীর ভাণ্ডার বা কন্যাশ্রী সেই সব প্রকল্পগুলোতে তো বরাদ্দ হচ্ছে। প্রকাশ্যে দাঁড়িয়ে আপনাদের সংবাদ মাধ্যম, আপনাদের চ্যানেল তো প্রতিদিন দেখাচ্ছে সেখানকার বিধায়ক, স্থানীয় নেতারা, এমনকি সাংসদ পর্যন্ত কি বক্তৃতা করছেন। যেখানে আমরা ভোট পাইনি এখানে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ, যেখানে ভোট পাইনি সেখানে আর কোনো প্রকল্প হবে না, পঞ্চায়েত কোনো কাজ করবে না, জল দেওয়া বন্ধ থাকবে। জল জীবন মিশনের কাজের আগে এই করুণ অবস্থা কেন পশ্চিমবঙ্গে? সবচেয়ে পিছনে কেন পশ্চিমবঙ্গ? 2024 সালের 31 ডিসেম্বর সারা দেশে প্রত্যেকের বাড়িতে জল পৌঁছে যাবে। পশ্চিমবঙ্গ সরকার বলছে যে তাদের করতে 2027 সালের অগাস্ট মাস পর্যন্ত লাগবে। কেন এই পরিস্থিতি তৈরি হচ্ছে?
সমস্ত কেন্দ্রীয় প্রকল্প কেন পশ্চিমবঙ্গে বাস্তবায়িত হচ্ছে না? কেন মালদায় এখনো পর্যন্ত এয়ারপোর্ট তৈরি হলো না? এর উত্তর কে দেবে? অশোকনগরের যে অয়েল ফিল্ড, সেখানে কেন এখনো পর্যন্ত রাজ্য সরকার সহযোগিতা করছে না? পশ্চিমবঙ্গের সম্পূর্ণ আর্থিক পরিকাঠামো বদলে যাবে। রানাঘাট, দেগঙ্গা, পশ্চিম মেদিনীপুর, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনায় প্রচুর তেল আছে, ন্যাচারাল গ্যাস, তার সন্ধান পাওয়া গেছে, ড্রিলিং হয়ে গেছে, কিন্তু সরকার চার বছর ধরে আজকে সেখানে কোনো কাজ করেনি। তো রাজ্য সরকারের মূল লক্ষ্যটাই হচ্ছে কেন্দ্র বিরোধিতা, পশ্চিমবঙ্গের বিরোধী রাজনীতির স্পেসটা দখল করা, পশ্চিমবঙ্গের সরকারে থাকা নয়। এটাই ওদের রাজনীতি। আচ্ছা, আজকে অধীর রঞ্জন চৌধুরী তিনি বক্তব্য রাখতে গিয়ে বেশ অভিমানী শুনিয়েছেন। তার বক্তব্য যে তিনি 91 সাল থেকে পার্টি করছেন এবং গতকাল পার্টির দায়িত্বে থাকা যিনি আধিকারিক রয়েছেন এআইসিসির তরফ থেকে, তিনি তাকে প্রাক্তন পিসিসি প্রেসিডেন্ট বলে সম্বোধন করেছেন। তার বক্তব্য হচ্ছে যে তিনি ফলাফলের পর তিনি পদত্যাগ করতে চেয়েছিলেন, কিন্তু তাকে বলা হয়েছিল যে আলোচনা করব, আমরা এই বিষয় নিয়ে কথা বলবো, মল্লিকার্জুন খাড়গে বলেছিলেন, কিন্তু তাকে অফিসিয়ালি কিছুই জানানো হয়নি। কালকে মীর সাহেবের কথা থেকে তিনি জানতে পারেন যে তিনি প্রাক্তন পিসিসি প্রেসিডেন্ট। দেখুন, অধীর রঞ্জন চৌধুরী বিপরীত পরিস্থিতিতে কংগ্রেসের প্রার্থী হয়ে বারবার জিতে এসেছেন এবং অন্যকে জিতিয়ে এনেছেন। প্রণব মুখার্জি প্রথমবার লোকসভায় যান, পুরো নির্বাচনের দায়িত্বে ছিলেন অধীর রঞ্জন চৌধুরী। পরের উপনির্বাচনেও তার পুত্র যখন প্রতিদ্বন্দ্বিতা করেন, সেই নির্বাচনেরও তড়িপার করিয়ে দেন অধীর রঞ্জন চৌধুরী। আমরা প্রথম থেকেই বলে এসেছি যে অধীর চৌধুরী ইজ দ্য রাইট প্লেয়ার প্লেইং ইন আ রং কোর্ট। তিনি যদি মনে করে থাকেন যে কংগ্রেসেও থাকবেন আবার তৃণমূল কংগ্রেসেরও বিরুদ্ধাচরণ করবেন, সেটা সম্ভব নয়। আর কংগ্রেস বাংলা এবং বাঙালির সঙ্গে চিরকাল প্রতারণা করে এসেছে। যারা রবীন্দ্রনাথের সহযোগিতা করেনি, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের পরে রবীন্দ্রনাথ যখন টাউন হলে মিটিং রাখতে চেয়েছিলেন, কংগ্রেসী নেতৃবৃন্দদের বলেছিলেন যে তোমরা এসো একসঙ্গে একটা প্রতিবাদ সভা করি। তারা রবীন্দ্রনাথকে দূরে সরিয়ে দিয়েছিল, নেতাজি সুভাষচন্দ্র বসুকে দল থেকে তাড়িয়েছে। আর অধীর চৌধুরী তো কোথাকাল, তাদের সঙ্গে কোন জায়গায় পড়ে? তো বাঙালি এবং বাঙালি নেতৃবৃন্দের সঙ্গে কংগ্রেসের ইতিহাস প্রতারণার ইতিহাস। সিবিআই কেসে শর্ত সাপেক্ষে আজকে সুপ্রিম কোর্ট থেকে জামিন পেলেন অনুব্রত মণ্ডল। প্রায় 2 বছরের মাথায় গরু পাচার মামলায়, সিবিআই এর গরু পাচার মামলায় জামিন পেলেন অনুব্রত। উনি জামিন পেয়েছেন, কিন্তু ওনার বিরুদ্ধে এই অভিযোগ আছে, কেসটা তো শেষ হয়ে যায়নি, ওনার বিরুদ্ধে অন্য মামলা আছে। আইনি প্রক্রিয়া নিয়ে মানুষের খুব একটা উৎসাহ আছে না। সাত সকালে রাজারহাট ও উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনার ভাঙড়ে বিভিন্ন জায়গায় রেশন বন্টন দুর্নীতি মামলায় ইডির অভিযান। জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ বারিক বিশ্বাসের বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, প্রাসাদোপাম বাড়ি, রাজারহাটে 2টো ফ্ল্যাট, একটায় শুধু পরিচারক, নিরাপত্তারক্ষী, গাড়ি চালকেরা থাকেন। মার্সিডিজ এবং ফরচুনার গাড়ি, একাধিক মিলের মালিক। রেশন দুর্নীতির টাকাতে প্রতিপত্তি উঠছে প্রশ্ন। দেখুন, জ্যোতিপ্রিয় মল্লিকের কে ঘনিষ্ঠ সেটা বিষয় নয়, জ্যোতিপ্রিয় মল্লিক কার ঘনিষ্ঠ প্রশ্নটা সেই। এই ধরনের লোক তো আর শুধু জ্যোতিপ্রিয় মল্লিকের পক্ষে তো 12 বছর ধরে এই প্রাতিষ্ঠানিক লুট চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। শুধুমাত্র একটা পয়েন্ট থেকে ফরেক্স কোম্পানির মধ্যে দিয়ে 20,000 কোটি টাকা বাইরে চলে গেছে। সুতরাং জ্যোতিপ্রিয় মল্লিক এর ঘনিষ্ঠদের বাড়িতে রেড করলে হবে না। জ্যোতিপ্রিয় মল্লিক যাদের ঘনিষ্ঠ ছিলেন, যাদের আশীর্বাদে, অনুপ্রেরণায়, অনুমোদনে এই কাজ চালিয়ে গিয়েছিলেন, তাদের মানুষ দেখতে চায়। রেল দুর্ঘটনা প্রসঙ্গে আজকে ববি হাকিম তীব্র সমালোচনা করে বলেছেন, মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে। মমতা কবচ চালু করেছিলেন, সেই টাকার জোগান না দিয়ে এই রেল চালানোর ক্ষমতা নেই। তারা হাই স্পিড রেলের কথা বলছে। এটা একটা সরকার যার কোনো দায়িত্ব নেই, শুধু কিভাবে প্রাইভেটাইজেশন করা যায় ভাবে। রেলকে বিক্রির চক্রান্ত চলছে, পুরোটা কর্পোরেটের দালাল সরকার, কয়েক লক্ষ ভ্যাকেন্সি আছে, তারপরে সিস্টেম ঠিক নেই, মানুষের জীবনের কোনো দাম নেই। বিজেপি, হ্যাঁ এটা বলে দিন, তারপরে আরেকটা। ওনাকে বলুন এখন ডেঙ্গির মশা মারতে, মোদি তারপরে মারবেন। মানুষ ওদের চেনে, গোটা ধর্মতলাটাকে কাদের হাতে তুলে দিয়েছে ফিরহাদ হাকিম, সেটা মানুষ দেখতে পাচ্ছে। এখন গড়িয়াহাটে দখল করেছে, এরপরে হাতিবাগানের দিকে হাত বাড়িয়েছে। সুতরাং এই সমস্ত রেল নিয়ে ওনার না বললেই ভালো। তার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেলকে আইসিইউতে পাঠিয়ে দিয়েছিলেন।
এটা বিজেপির কথা নয় বা অন্য কোনো দলের কথা নয়, তার দলেরই যিনি রেলমন্ত্রী হয়েছিলেন তিনি বলেছিলেন রেল আইসিইউতে চলে গেছে, সেই জন্য রাতারাতি তাকে সরিয়ে আরেকজনকে নিয়ে আসা হয়েছিল। ওরা তৃণমূল মুখ্যমন্ত্রী যেটা করে গিয়েছিলেন সেগুলো হচ্ছে ঘোষণা ছটফট একটা অবস্থান। যতগুলো ঘোষণা করেছিলেন দেখুন না সেগুলো বাস্তবায়িত করা গেছে কিনা। বিজেপি এটা একটা মানুষের দৃষ্টি ঘটানোর জন্য নতুন নাটক। বিজেপির অবস্থান প্রত্যেকের জানা। যে পশ্চিমবঙ্গ বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী এই প্রস্তাব আনতে চলেছেন, যদি শ্যামাপ্রসাদ মুখার্জি, এনসি চ্যাটার্জি না থাকতেন তাহলে ওখানে দাঁড়িয়ে নিজেকে ভারতবাসী বলে পরিচয় দিতে পারতেন না। সুতরাং বিজেপি আছে বলেই বা বিজেপি তখন জনসংঘ ছিল বলেই বা শ্যামাপ্রসাদ ছিলেন বলেই আজকে এই পশ্চিমবঙ্গ নামক রাজ্যটা তৈরি হয়েছে। 1947 সালের 20 জুন যে প্রস্তাব গৃহীত হয় তাতে বিরোধী রাজনৈতিক অবস্থানে থেকেও রতনলাল ব্রহ্মণ, জ্যোতি বসু এবং কংগ্রেসের হিন্দু এমএলএরা তারা ভোট দিয়েছিলেন এই রাজ্য গঠনের পক্ষে। একটা সেপারেট হিন্দু হোমল্যান্ড বা তার ভারতের অন্তর্ভুক্ত হোক পশ্চিমবঙ্গ রাজ্য, সেটার জন্য ভোট।